আজকে যে স্টোরিটি শেয়ার করব সেটি একটি গ্রামের স্টোরি, অর্থাৎ গ্রামের একটি ফ্যামিলির স্টোরি। যে ফ্যামিলিতে ছিলেন হাজব্যান্ড ওয়াইফ ও তাদের দুইটি মেয়ে সন্তান। মেয়ে দুটি প্রায় প্রাপ্তবয়স্ক ছিল। একজনের বয়স ছিল 15-16 বছর এবং আরেকজনের বয়স ছিল প্রায় 18-র ঊর্ধ্বে হবে, এর বেশি নয়। এই দুই মেয়ের মধ্যে তাদের বড় বোনকে নিয়ে মূলত এই স্টোরিটি। পরিবারটি তাদের গ্রামে খুবই সুখ শান্তিতে বসবাস করত। ইভেন তাদের আর্থিক দিক থেকেও ভালোই সচ্ছলতা ছিল। গ্রামেই ছিল তাদের একটি পাকা বাড়ি, 3 তলা বৈশিষ্ট্য ছোট একটি পাকা বাড়ি, যেখানে মূলত সেই গ্রামে কারো পাকা বাড়ি ছিল না। প্রায় সবাই কাঁচা বাড়িতেই বা টিনের বাড়িতেই বসবাস করত। সেই পরিবারের বাড়ির বর্ণনাটি দিয়ে দিই। সেটা 3 তলা বৈশিষ্ট্য একটি পাকা বাড়ি ছিল। প্রায় প্রতিটি ফ্লোরেই 2টি করে রুম ছিল। তারা পুরো ফ্যামিলিটাই নিজেরাই সেই বাড়িতে থাকতেন। নিচ ফ্লোরটি ছিল তাদের মেহমানদের জন্য বা বহিরাগতদের জন্য। দ্বিতীয় ফ্ল্যাটে থাকতেন তাদের ছোট মেয়ে এবং তাদের হাজব্যান্ড ওয়াইফ, এবং সর্বোচ্চ উপরে যে 3য় তলায় থাকতো তাদের বড় মেয়ে, যার নাম ধরে নেই রিমা। রিমা খুবই একটি ভালো মেয়ে ছিল। সে মনোযোগ দিয়ে লেখাপড়া করত এবং সে তার ইন্টার শেষ করার পর কলেজে ভার্সিটির জন্য ভর্তি হওয়ার জন্য তখন ভর্তি পরীক্ষার জন্যই মূলত প্রস্তুতি নিচ্ছিল। তার টার্গেট ছিল সে শহর অঞ্চলে যেয়ে তার ইউনিভার্সিটি লাইফটি শুরু করবে। তাদের ঘটনাটি শুরু হয় একদিন যখন তাদের পরিবারের সবাই বাইরে ঘুরতে যায়। ঘুরতে বলতে তাদের গ্রাম অঞ্চলে মেলা বসে। মেলা ছোট ছোট মার্কেটে দোকানগুলো নিয়ে একটি মেলা বসে। সেদিন কি হয়, তার পরিবারের তার বাবা মা এবং তার ছোট বোন মেলায় যাচ্ছিল। কিন্তু এই কথাটা রিমা জানতো না, অর্থাৎ বড় বোন এই কথা জানতো না। সে তার লেখাপড়ায় মনোযোগী ছিল এবং সে তার উপরের ফ্লোরে নিজের রুমে বসে লেখাপড়া করতেছিল। তখন তার বাবা মা এবং ছোট বোন প্ল্যান করে যে তাকে আর বলার দরকার নেই, এভাবেও এইসবে যেতে চায় না, সে তার লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে, সো আমরা মেলা থেকে যে ঘুরে আসি। তারা মেলায় যাওয়ার জন্য যখন বের হয় তখন তারা একটা কাজ করে কি, তাকে ডিস্টার্ব না করে তারা বাইরে থেকেই তালা মেরে চলে যায়। অর্থাৎ ঘরে তাকে আটকে রেখেই তারা চলে যায়। ভাবে তো বেশিক্ষণের ব্যাপার না, ঘন্টা খানিক লাগবে, ফিরত এসে পড়বে তারা। ঠিক আছে, তারা যাওয়ার পর হঠাৎ 2য় তলা থেকে রিমা একটি শব্দ শুনতে পায়, যেন তার ছোট বোন তাকে ডাকতেছে, যে সে গোসল করতে গেছে। সে তার জামা কাপড় নিয়ে গোসল করতে যায়নি, এমনভাবে সে একটা সাউন্ড পায় যে, আপু আমি বাথরুমে আসছি, আমার জামা কাপড়টা একটু এনে দিবা, এই টাইপের একটা সে সাউন্ড পায় 2য় তলা থেকে। তখন সে তার 3য় তলা থেকে নেমে 2য় তলায় যায়, যে দেখতে পায় যে কে যেন বাথরুমের মধ্যে ঢুকেছে। তখন রিমা মনে করে হয়তো আমার নামতে দেরি হয়েছে, যার কারণে সে নিজেই গেটটা খুলে কাপড়টা নিয়ে আবার বাথরুমে ঢুকছে। সে স্পষ্ট দেখেনি কে যেন বাথরুমে ঢুকছে। সে মনে করছে তার ছোট বোন। সে পিছনের অংশটুকু দেখে বাথরুমে ঢুকার তার একটা ফিল হয় যে কেউ একজন বাথরুমে ঢুকছে। তখন সে বাথরুমের কাছে চেয়ে বলে যে, কি ব্যাপার, তুই কি কাপড় নিয়ে আনিছিস নাকি আমার দিতে হবে? তখন ভিতর থেকে কোনো শব্দ আসে না, কিন্তু বাথরুমের গেট ভিতর থেকে লক ছিল এবং ভিতরে পানি পড়ারও শব্দ আসতেছিল। কিন্তু সে কয়েকবার তার বোনকে জিজ্ঞাসা করে যে তার কিছু লাগবে নাকি আরও, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসে না। তখন সে প্রায় ভয় পেয়ে যায়। সে ভাবে ঘরে হয়তো চোর ঢুকছে। এইটা নিয়ে সে খুবই ভয় পেয়ে যায় এবং নিজের বাবা মাকে খোঁজার জন্য নিচে নামে। নিচে যেয়ে দেখে যে ঘর তালা মারা, ঘরে কেউ নেই। সে আরও বেশি ভয় পেয়ে যায়। তখন সে ভাবে চিল্লাচিল্লি করে বিপদ হতে পারে। তখন সে চুপচাপ ছাদে উঠে ছাদের গেটটা লক করে ছাদের মধ্যে চলে যায়। এরপর যখন নিচে সাউন্ড পায় গেট খোলার যে তার বাবা মা আসছে, তখন সে নিচে নামে। নিচে নামার পর তার বাবা মাকে বলে যে আমার মনে হয় আমাদের ঘরে কেউ ঢুকেছিল, এরকম এরকম শব্দ পাইছি। তখন আর মা বলে, কি বলিস? তখন তারা তাদের পুরো বাড়িটার তালাশি নেয়, কিন্তু তারা কিছুই পায় না। ইভেন যখন তারা বাথরুমে গিয়েছিল তখনও দেখছে যে বাথরুম থেকে কোনো পানি পড়ার শব্দও নাই, কোনো কিছুই নেই। আর গেটটাও জাস্ট ভিতর থেকে আটকানো ছিল। আটকানো বলতে কি, অনেক সময় গেটটা লক ছাড়াই নিজে নিজে আটকে যায়। জিনিসটা ওইরকম ঘটেছিল। তখন সে বুঝতে পারলো যে এটা তার মনের ভুল, তার মনের একটা ভ্রম, নানান টেনশন ভর্তি পরীক্ষার, যার কারণে সে এমনটা হয়েছে তার সাথে। এরপর সব কিছু নর্মাল চলতে থাকে। এর মাঝে কিছুদিনের জন্য তার বাবা শহর অঞ্চলে যায় কোনো একটি কাজে। এর মধ্যে রাত 2টার দিকে রিমা শব্দ শুনতে পায় যে তার বাবা তাকে 2 তলা থেকে ডাকতেছে। সে সাবকনসিয়াসলি ভাবে যে তার বাবার হয়তো কিছু প্রয়োজন,
তাই হয়তো ডাকতেছে। সে ডাকটা শুনে ঠিক দোতলায় নামার পর তার মনে পড়ে তার বাবা তো দুদিন ধরে বাসাতেই নেই, সে গ্রামের বাইরে গেছে শহর অঞ্চলে একটা কাজের জন্য। সে খুব বেশি ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তার মাকে বলে যে আম্মু, কালকে রাতে আমি এমন এমন শব্দ শুনছি। তার মা এগুলিকে তেমন একটা সিরিয়াস তা না ভাবে, হয়তো তোমার কানে লাগছে, তোমার বাবা ঘরে নেই, বাবাকে হয়তো মিস করতেছো, যার কারণে তুমি এই আওয়াজগুলো শুনতে পাইতেছো। এইভাবে চলতে থাকে। আরেকদিন কি হয়, এরকমই বাসার মধ্যে কেউ ছিল না, তারা সবাই বাইরে ছিল। তখন হঠাৎ রিমা তার মেইন ডোরে একটা নক করার শব্দ শুনতে পায়। নক করার শব্দ শুনে সে যখন গেট খুলে দেখে যে একটা মাটির হাঁড়ি তার বাড়ির মেন গেটের সামনে রাখা, এবং হাঁড়ির ভিতরে কিছু চাল, সিঁদুর আর কিছু একটা আরবি ভাষায় লেখে একটা কাগজের টুকরা সেটার ভিতরে ফালানো। অর্থাৎ আরবি ওই এরকম একটা ভালো পড়তে জানতো না। সে যখন দেখে তার সন্দেহ হয় জিনিসটা নর্মাল না। সে তার মাকে বলে, তার মা বুঝতে পারে এটা কোনো কালো জাদুর জিনিস। মা দেখে যে আরবিতে যে নাম লেখা ছিল এটা রিমা নামটাই আরবিতে লেখা ছিল এবং একটা হাড়ির ভিতরে রাখা ছিল। তখন সে বোঝা যায় যে তার মেয়ের উপর কেউ কালো জাদু করতেছে। এভাবে তখন তার মা একটা সিন ক্রিয়েট করে ফেলে গেটের সামনে সিন ক্রিয়েট করার পর তাদের এক প্রতিবেশীরা জড়ো হয়। তাদের এক প্রতিবেশী ছিল সেই এলাকায়, তাদের সাথে ওনাদের ভালো একটা সম্পর্ক ছিল। ওনার বয়স হবে 35 থেকে 40 বছর। মেয়েরা তাকে আঙ্কেল বলে ডাকতো। তখন ওই লোক কী করে যে বলে যে এক কাজ করো, আমার পরিচিত একজন কবিরাজ আছে, আমরা তার কাছে গেলেই হয়তো জিনিসগুলো ক্লিয়ারলি করতে পারবো এবং বুঝতে পারবো। তখন তার মা ওই লোকটার সাথে, তার প্রতিবেশী সেই আঙ্কেলটার সাথে ওর মা যায় কবিরাজের কাছে। কবিরাজ তাদেরকে নানান কিছু প্রসেস রিচুয়াল দেয়, সেগুলো করে। কিন্তু সমস্যাটা এখানে হলো যে সেই কবিরাজের সাথে দেখা করার পর থেকে রিমার সমস্যাটা কমার চেয়ে বরং আরও বেশি বাড়তে থাকে দিন। সে আগে যে শব্দগুলি শুনতেছিল এখন সে দেখতে পায় যে কেউ তাকে লুকায় দেখতেছে, এমন তার ফিল হয়। রাতের বেলা সে কবুতর বা পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পায় বাড়ির নিচে থেকে। এত রাতে তো কোনো কবুতর বা পাখি খোলা হবে না যারা উড়বে, কিন্তু সে প্রায় শব্দ তার জানলার বাইরে থেকে শুনতে পেত, যারা কবুতর ডানা ঝাপড়াইতেছে এমন, বা মুরগি। কিন্তু রাতে আমরা জানি সব মুরগি কবুতর পাখিগুলোকে বন্দি করে রাখা হয়। তার সমস্যাগুলি দিন বেড়ে যাচ্ছিল, আর সে মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনের দিকে যাচ্ছিল। অবশেষ সব কিছু শেষে তার মা যখন দেখে যে কবিরাজের কাছে যাওয়ার পর থেকে আরও বেশি সমস্যা হচ্ছে, তখন তিনি ওই কবিরাজের কাছে যাওয়া বন্ধ করে দেন এবং সে তার মেয়েটার রিমার নানু বাসায় ফোন দিয়ে তার নানুকে সব ঘটনা জানান। তারপর নানু বলে যে আমাদের এখানে একজন প্রসিদ্ধ আলেম আছে, হুজুর আছে, ওনার সাথে যোগাযোগ করে তোকে জানাবো। তখনই হুজুর তাদেরকে ডাকে। তাদের ডাকার পর তার মেয়েকে দেখে। তারপর ওই হুজুর বলে যে তোমার মেয়ের উপর কেউ আছে যে কোনো জিন চালান করতেছে বা খারাপ কিছু তোমার সাথে করতেছে জাদুর মাধ্যমে, কিন্তু কে করতেছে এটা জিজ্ঞাসা করায় তখন আলেম বলে যে এটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না, এটা বললে আরও সমাজের রেষারেষি বা একটা প্রতিহিংসা বেড়ে যায়, যার কারণে তিনি আর এটা বলেননি। খালি বলছেন যে তোমাদের ঘরে বাইরে থেকে কাউকে সহজে ঢুকতে দিবা না, বা বাইরের যদি কেউ তোমাদের কোনো কিছু দেয় সেগুলো নিও না, কিছুদিন একটু সাবধানভাবে চলো। আর কিছু দোয়া দরুদ দেয় সেগুলো বলে নিয়মিত পাঠ করতে আর ঘরে কিছু পড়া পানি ছিটাতে। এইভাবে চলতে থাকে। আর হুজুর তাদেরকে এটাও বলেছিলেন যে লোকটা করতেছে সে লোকটা প্রায় তোমাদের বাসায় আসে, কিন্তু ওনার আম্মুর কথা ছিল যে আমাদের বাসায় তো তেমন কেউ আসে না। সো এইভাবে তার রিচুয়ালগুলি সব করতে থাকে তার আম্মু। একদিন কি হয়, ওই আঙ্কেল গেটে নক করার পর বলে যে বাবা, আমাদের একটা কাপড় মনে হয় তোমাদের ছাদের মধ্যে পড়ছে, তোমাদের ছাদে পড়ছে, সো তোমাদের বাতাসে সেই কাপড়টা হয়তো তোমাদের ছাদে পড়ছে, সো তোমাদের ছাদের একটু চাবিটা দিবা, আমি আমার কাপড়টা নিয়ে আসবো। তখন রিমা চাবিটা দিয়ে দেয়। সে লোকটা ছাদে যাওয়ার পর ছাদে যায় বলতে কি সে ছাদে এখনো যায়নি, সিঁড়িতেই থাকে। সেখান থেকেই সে ফিরে আসে। তখন ফিরে এসে বলে যে না ছাদে তো কিছু নাই, আমি গেছিলাম, হয়তো আমার কোনো ভুল ধারণা, লোকটা বলে। তখন রিমা মনে মনে ভাবলো যে ছাদের গেট খুললে একটা সাউন্ড হবে। রিমার ফ্লোর হলো 3 তলায়, যদি
3 তলার উপর যে ছাদ সেটার গেট খোলা হয় তাহলে একটা সাউন্ড হবে, কিন্তু এরকম কোনো সাউন্ডই হলো না। লোকটা ছাদে যায়ই নেই, লোকটা তার সিঁড়ি থেকেই ফিরে আসছে। তার মনে একটা সন্দেহ হয়, সেই সন্দেহের কথা সে তার ছোট বোনকে বলে যে দেখ না, আঙ্কেল আসছিল কাপড় নিতে, কিন্তু বলছিল ছাদে কাপড় পরছে, কিন্তু ছাদে যাওয়ার তো কোনো গেট খোলার শব্দই শুনিনি, সে সিঁড়ি থেকেই ফিরে আসছে। এটা বলার পর তাদের একটু সন্দেহ হয়। হুজুরটাও বলছিল যে বাইরে থেকে কাউকে আসতে দিতে না, ইত্যাদি ইত্যাদি। এভাবেই চলতে থাকে। এরপর সেম ঘটনা আরেকদিন ঘটে। তখন সেম বাহানা করে ওই আঙ্কেলটা আবারও তাদের ঘরে আসে। তখন তার ছোট মেয়ে অর্থাৎ তার ছোট বোনটা গেট খুলে, রিমার ছোট বোন। রিমার ছোট বোন যখন গেট খুলে তখন সে ভাবে যে আমি ওই আঙ্কেলটার পিছু নিব, দেখি আঙ্কেল কি করে। তখন সে তার পিছে পিছে যায়, দেখে যে সে লোকটা ছাদে উঠেনি। ছাদে না উঠে কিছু জিনিস, সরিষার দানা থেকে নিয়ে আর কিছু ছোট ছোট জিনিস, মশলা সে ছিটায় দিতেছে তাদের সিঁড়ি ঘরে। 3 তলার যে সিঁড়িঘর, সেই সিঁড়িঘরে সেগুলো ছিটায় চলে যাচ্ছে। তখন এটা দেখে ফেলে। এটা দেখার পর সে তার বড় বোনকে জানায় যে দেখ আঙ্কেল এমন এমন করতেছে, আমি দেখছি নিজের চোখে। তখন তারা উপরে যায় এবং তার মাকেও সাথে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পর তার মাও দেখতে পায় যে হ্যাঁ, সিঁড়িতে নানান কালো জাদুর জিনিসপত্র ছিটানো। এবং এরপর তাদের সমস্যাটা মানে সেদিন রাতে আরও বেশি হয়। সেদিন আরও বেশি শব্দ শুনতে পায়, ঘুমের মধ্যে নানান সমস্যা হয় রিমার। তখন রিমার মা বুঝে যায় যে এগুলি কে করতেছে। তখন তারা আবার সেই হুজুরটার কাছে যায়, যে বলে যে হুজুর এরকম এরকম ঘটনা। তখন হুজুর বলল যে হ্যাঁ, আমি জানতাম যে ওই লোকটাই তোমার মেয়ের সাথে এমন করতেছে, কিন্তু আমি তোমাদের বলিনি, কারণ একটা হিংসার রূপ নিবে জিনিসটা, তাই আমি তোমাদেরকে জানাইনি। তখন রিমার আম্মু যখন হুজুরকে জিজ্ঞাসা করে যে এখন তো আমরা সব জেনে গেছি, কিন্তু প্রশ্ন হইলো যে ওই লোকটা তো আমাদের খুবই ভালো সম্পর্কের লোক, অনেক দিন ধরে তার সাথে পরিচয়, সে কেন আমাদের সাথে এমন করতেছে? তখন হুজুরটা বলে যে সেই প্রতিবেশী চাচ্ছে তোমার বড় মেয়ের সাথে বিয়ে করতে। সে তোমার বড় মেয়েকে পছন্দ করে এবং তার কুদৃষ্টি আছে তোমার মেয়ের উপর, যার কারণে বশকরণের মাধ্যমে, জাদুর মাধ্যমে সে তোমার মেয়েকে বিয়ে করবে, এবং ধীরে ধীরে তোমাদের এই বাড়ি, যে 3 তলা বাড়ি, সেটাও দখল করার টার্গেটে আছে লোকটা, যার কারণে এরকম হচ্ছে। তারপর থেকেই মানে তার মা, তার পরিবার সবাই সাবধান হয়ে যায় এবং পুরোপুরি সম্পর্ক কাট অফ করে ফেলে ওই আঙ্কেলটার সাথে। কথাও বলে না। আঙ্কেল নানানভাবে জিজ্ঞাসা করায়, সে মানে কোনো উত্তরও দেয় না, এবং বলতে গেলে পুরোপুরি ইগনোর করা শুরু করে দেয়। আঙ্কেলটাও হয়তো বুঝতে পারে যে তারা হয়তো জেনে গেছে। ইভেন ওই আঙ্কেল যে কবিরাজের কাছে নিয়ে গেছিল রিমাকে, সে ওই কবিরাজটার মাধ্যমেই সেই কাজটা করতেছিল। সে একটা ট্র্যাপে ফেলে তাদেরকে নিজের পরিচিত কবিরাজের কাছে নিয়ে যায়, এই বলে যে তাদেরকে এই সব থেকে মুক্ত করবে, কিন্তু আসলে সে জাদুটাকে আরও বেশি স্ট্রং করার জন্যই মেয়েটাকে নিয়ে নিয়েছিল। এইসব জানার পর মানে তারা খুব মানে ডিপ্রেসড হয় যে এত বিশ্বাসী একটা লোক কিভাবে এরকম করতে পারে। তারপর প্রপারলি তারা সম্পর্কটা কাট অফ করে ফেলে তাদের সাথে। আর ধীরে ধীরে রিমাকে পরে ঢাকায় যখন সে চান্স পায় শহরের দিকে, তখন রিমাকে লেখাপড়ার জন্য ভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে তার সাথে আর কোনো রকম সমস্যা হয়নি। ইভেন পরে শোনা যায় ওই আঙ্কেল যে উনি একা থাকতো না, কোনো ফ্যামিলি ছিল না, সেও পরে ওই গ্রাম ছেড়ে চলে যায় দূরে কোথাও। এই ছিল আমাদের আজকের এই স্টোরি। আই হোপ আপনাদের স্টোরি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।